দর্শক, এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। আজ আমরা কথা বলবো মেকআপ নিয়ে, স্কিন কেয়ার নিয়ে, হেয়ার কেয়ার নিয়ে। আর সেজন্য আমরা আমাদের স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি বিউটি এক্সপার্ট তানিয়া আফরিন। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বলছিলাম মেকআপ নিয়ে, স্কিন কেয়ার নিয়ে, হেয়ার কেয়ার নিয়ে কথা বলবো। প্রথমে একটু মেকআপেই চলে আসি। সেটা হচ্ছে এখন কিন্তু দেখা যায় যে আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে আগে একটা আক্ট সেরেমনি হয়ে যায় বা আক্টের প্রোগ্রামটা আগে হয় এবং সেই সময়ও দেখা যায় যে একটা ফটোশ্যুট, ব্রাইড যে থাকে তার একটা প্রিপারেশন নেওয়ার একটা বিষয় থাকে। প্রথমে একটু জানতে চাই যে আক্তের ব্রাইডদেরকে আসলে আপনারা কিভাবে তৈরি করেন বা আক্তের যারা ব্রাইড রয়েছে তাদের আসলে কিভাবে সাজিয়ে থাকেন? আর্টের ব্রাইডরা মানে একটু সিম্পলি সেজে থাকে, মানে যেহেতু বাসায় ঘরোয়াভাবে অনেক সময় আর্টের প্রোগ্রামগুলো হয়, দেখা যাচ্ছে যে শুধু সিগনেচার বা কবুল এরকম কিছু একটা আর্টের যে প্রোগ্রাম যেটা আমরা বুঝাই, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট একদমই সিম্পল মেকআপের জন্যই এসে থাকে, কারণ ওখানে লোক মানে দেখা যাচ্ছে রিলেটিভে অনেক কম থাকে বাসার মধ্যে, সেখানে তো অনেক হেভি মেকআপ করলে ভালো লাগবে না। যতটা ন্যাচারাল মেকআপ করা যায় সেভাবে আমরা একটা ন্যাচারাল মেকআপ করে দিই, তারপরে একটা ন্যাচারাল হেয়ার ডু করে দিই, একটু ফুল দিয়ে দিলাম হালকা করে, মানে খুব স্নিগ্ধ একটা ভাইব, স্নিগ্ধ একটা লুক আমরা করে দিই, যেন জাস্ট প্রেজেন্টেবল, মানে নতুন পরিবারের কাছে যেন সে তার নিজেকে খুব সুন্দরভাবে একটু প্রেজেন্ট করতে পারে, এতটুকুই। আচ্ছা, অনেক ক্ষেত্রেই এখন ইদানিং দেখা যায় যে যারা ছোটখাটো ঘরোয়া আয়োজন করে আক্ট করে থাকেন, অনেকে আবার বাসায় রেডি হতেও প্রেফার করেন বা আক্তের মেকআপটা নিজেরা করতে প্রেফার করেন। তাদের জন্য, তাদের সুবিধার্থে আমরা একটা ভিডিও ক্লিপ এখন আমাদের দর্শকদেরকে দেখিয়ে নিয়ে আসবো। চলুন দেখে আসি দর্শক। হ্যালো ভিউয়ার্স, আমি তানিয়া আফরিন। বিয়েটা হচ্ছে মানুষের লাইফের একটা পার্ট। খুব আয়োজন করে বাইরে খুব গর্জিয়াস করে সাজি। তো আজকে আপনাদের আমি একটা এমন মেকআপ দেখাবো যে হঠাৎ করে যদি বাসায় এরকম বিয়ের প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে সাজবেন। চলুন তাহলে স্টার্ট করি। প্রথমে আগে ওর ফেসটা আমরা ক্লিন করে নিয়েছি, এরপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, প্রাইমার অ্যাপ্লাই করব এবং চোখে নিচে ডার্ক সার্কেল থাকলে আমরা এবং স্কিনে যে পিম্পল আছে, একটু ব্ল্যাক যে পোর্সগুলো আছে এগুলো ঢাকার জন্য আমরা একটু অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে নিব। এরপর আমরা ফাউন্ডেশন দিয়ে মেকআপটা শুরু করে দেব। যে ডার্ক সার্কেল আছে এটার জন্য আমরা একটু অরেঞ্জ ক্যারেক্টার অ্যাপ্লাই করছি। হয়ে গেল আজকে নিউ ব্রাইড। আশা করি এই লুকটা ওর নতুন পরিবারে অনেক ভালো লাগবে।
চমৎকার আমরা দেখে নিলাম কিভাবে খুব অল্প সময় বা সিম্পলের মধ্যে একটা সুন্দর আক্তের ব্রাইডকে রেডি করা যায় এবং খুব সুন্দর একটা লুক কিন্তু এসেছে এবং অনেকে চাইলে তো ঘরে বসেও আসলে এই লুকটা ক্রিয়েট করতে পারে। আচ্ছা, আমরা জানি যে ওয়েডিং সিজন মানে আমাদের দেশে শীতকালকে ধরা হয়, কিন্তু তারপরেও কিন্তু যেটা আমি বলছিলাম যে হুটহাট করে তো আসলে হয়ে যেতেই পারে। গরমের সময়ও দেখা যায় এখন বিয়ে হচ্ছে বা প্রোগ্রামগুলো হচ্ছে, অনেক আউটডোর প্রোগ্রাম হচ্ছে, হলুদের প্রোগ্রামগুলো আউটডোরে করছে। সো গরমে যখন আপনারা ব্রাইডকে রেডি করেন তখন কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখেন? এখন তো এগুলো খুব বেশি হচ্ছে, আগের থেকে আরো বেশি। সেটা হচ্ছে মেকআপের পরে ফটোশ্যুট থাকবেই থাকবে। এটা আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে গেছে, কারণ এই গরমের সময় কিন্তু দেখা যাচ্ছে যে যতই আমি ওয়াটারপ্রুফ মেকআপ করি, যতই ইয়ে দিয়ে মেকআপ করি, ভালো কোয়ালিটি বা ভালো হাই কোয়ালিটি প্রোডাক্ট অ্যাপ্লাই করি, এরপরও দেখা যাচ্ছে অনেক বেশি গরম থাকলে বাইরে যখন 4টা-5টার দিকে যে রোদটা থাকে সেই সময় শ্যুট করতে গেলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। ভেতর থেকে অনেক সময় সোয়েটিং হয়, অয়েল আসে, দিয়ে একটু মেকআপটা হালকা লুজ হয়ে যায়। সেই জন্য আমরা সেই ক্ষেত্রে যেগুলো খেয়াল করি যে মেকআপের আগে অবশ্যই আমরা স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নেওয়া, তারপরে আইস অ্যাপ্লাই করা, দেন আর আগে তো বলি যে অবশ্যই 2-3 দিন আগে একটু ফেশিয়াল করে নিতে হবে। স্কিনটা ফেশিয়াল করে নিলে স্কিনের যে ইয়েগুলো আছে সেগুলো অনেকটা কমে আসে। হ্যাঁ, তারপরে যেটা করি যে প্রাইমার, ময়শ্চারাইজার এগুলো আমাদেরকে দিতেই হয়। প্রাইমার, ময়শ্চারাইজার এটা তো মেকআপটা সুন্দর দেখায়, মেকআপটা মসৃণ দেখায়। এছাড়াও আমাদের কিছু ফিক্সড পাউডার আছে, মেকআপ পাউডার, লুজ পাউডার, যেটা অ্যাপ্লাই করলে মানে যে প্রবলেমটা আপনি বললেন যে ঘাম বা ঘেমে যাওয়া বা দেখা যাচ্ছে যে অয়েল হচ্ছে, সেই অয়েল কন্ট্রোলটা হয় সেই মেকআপ ফিক্সচার দিয়ে। দেন আরেকটা জিনিস যে আপনাকে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে, এবং যখন আপনি স্কিনে প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন খুব সময় নিয়ে সুন্দর করে বসাতে হবে এবং খুব ভালো মানের একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করুন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু ইনক্লুড করতে চাই। অনেকেই দেখা যায় যে বিয়ের পরের দিন বা যে কোনো একটা ফাংশনের পরের দিন তাদের মুখে অনেক পিম্পলস হয়ে গেছে বা অনেক অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে, সেক্ষেত্রে আসলে আপনারা কি করেন? যদি সে প্রপার ওয়েতে সব কিছু মেনটেন করে তাহলে কিন্তু এগুলো হয় না। যেমন অবশ্যই ক্লিনজার দিয়ে মেকআপটা ক্লিন করা উচিত, অথবা যদি কারো কাছে হঠাৎ নতুন বাসায় গেছে ক্লিনজার না থাকে তাহলে একটু অয়েল নিয়েও পুরো ফেসে মাসাজ করে দেন, ভালো করে মেকআপটা ক্লিন করে একটা আইস কিউব যদি পুরো ফেসে দিয়ে ফেলে তাহলে কিন্তু এই ধরনের কোনো পিম্পলস হবে না, আমি এটাই বলবো। কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে খুব ভালো করে ক্লিন করলো না, ওনার সেন্সিটিভ স্কিন, একটু ডাস্ট বা ময়লা মেকআপের যে পাউডারটা রয়ে গেল সেখান থেকে কিন্তু পিম্পলস উঠে যায়। এই ক্ষেত্রে যে সবসময় বলবো যে মানে প্রোডাক্ট, অনেক ব্রাইডরা বলে যে প্রোডাক্ট ঠিক মানের আছে কিনা বা প্রোডাক্ট ওকে কিনা, সেটা প্রোডাক্টে কিন্তু কোনো সমস্যা, প্রোডাক্ট যদি রয়ে যায়, সেন্সিটিভ স্কিন হয় তাহলে কিন্তু সেখান থেকে ব্রণ হতে পারে। সেই জন্য আমি বলবো অবশ্যই খুব ভালো করে স্কিনটা ক্লিন করতে হবে এবং আইস কিউব অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যাতে সেন্সিটিভ স্কিন। এবং মেকআপ রিমুভের পরে আসলে এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে মেকআপ রিমুভিং এর সময়। হ্যাঁ জি, আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত অনেক কথা বলবো, কিন্তু আমি একটা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি এখন। দর্শক, নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আমরা কথা বলছিলাম মেকআপ নিয়ে, বিয়ের মেকআপটা আসলে এই গরমে কেমন হওয়া উচিত এবং মেকআপ রিমুভিং এর ক্ষেত্রে আসলে কি ধরনের আমাদের সেন্সিটিভ পার্টগুলো মাথায় রাখা উচিত। তো আরেকটা বিষয় যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মেকআপ করার পর কিন্তু মেকআপটা অক্সিডাইজড হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে কনেকে কালো দেখা যাচ্ছে। যেহেতু বিয়েটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় একজন ব্রাইডের জন্য, তখন তার মনটা খারাপ হয়ে যায়। সো মেকআপ অক্সিডাইজড না হওয়ার জন্য আসলে কি করণীয় এবং অক্সিডাইজ অ্যাকচুয়ালি কেন হয়? বিভিন্ন ফাউন্ডেশনের কারণে হয়তো বা অক্সিডাইজটা হয়। অনেকে হয়তো বা ওনার স্কিনে এই ফাউন্ডেশনটা স্যুট করে না, সেক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে তার স্কিন টাইপটা জেনে তারপর ফাউন্ডেশনগুলো অ্যাপ্লাই করতে হবে, যে সে অয়েলি স্কিন অর ড্রাই স্কিন এটা জেনে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা উচিত। এবং হয় না যে অক্সিডাইজ যেন না হয়, সেক্ষেত্রে সে আরেকটা কাজ করতে পারে। যারা অনেক সময় বাসায় মেকআপ করতে চায়, একটু ব্রাইট টোনের মেকআপটা করলে তাহলে খুব সহজে অক্সিডাইজটা করবে না, মানে স্কিনটা ডার্ক হবে না, এটা করতে পারে। আচ্ছা, তো
মেকআপের বিষয়টা তো আমরা জানি, যে কোনো আয়োজনে যে কোনো উৎসবে আমরা যতই আমাদের স্কিন ভালো থাকুক সুন্দর থাকুক না কেন আমরা একটু মেকআপ করতে পছন্দই করি। আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিয়ের আগে শপিং, টেনশন, নানান কারণে রাত জাগা এইসব কারণে কিন্তু দেখা যায় যে কোণে থাকে বা ব্রাইড থাকে তার স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যায় বা স্কিনে হয়তো বা নানা ধরনের প্রবলেম দেখা দেয়, এবং সেক্ষেত্রে সে কিন্তু আবার চিন্তা করে যে আমি তো যাচ্ছি মেকআপ আর্টিস্টের কাছে, সে তো এগুলো আসলে ফিটই করে দেবে। এটা আসলে কতটুকু সম্ভব হয় কিনা, বা মেকআপের আগে বা বিয়ের আগে স্কিন কেয়ারটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই স্কিন কেয়ার গুরুত্বপূর্ণ, এবং এটা অবশ্যই ভুল ধারণা যে মেকআপ দিয়ে সব ঢেকে যায়। আর এখন তো ফাউন্ডেশন বেস মেকআপ, এখন তো কেউ আর আগের মতন অনেক প্রলেপ অ্যাপ্লাই করে না। যত কম ফাউন্ডেশন দিয়ে একটা ব্রাইডকে ন্যাচারাল বিউটি করা যায় এখন কিন্তু সবাই ওইটাই চায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে একটা পিম্পলসের দাগও কিন্তু ঢাকতে গেলে আমাদের অনেক তখন প্রবলেম হয়ে যায়। সেই জন্য অবশ্যই 1-2 মাস আগে থেকে নিয়মিত ফেসিয়াল করা, বা বেবি হেয়ার থাকলে স্কিনে অবশ্যই ফেয়ার পলিশ হোক, একটু ব্রাইট টোন আনা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। অবশ্যই মেকআপ সম্পূর্ণটা আপনাদের ঢাকতে পারবে না, এবং স্কিন যদি ড্রাই হয়ে থাকে অবশ্যই একটু বাসায় ঘরোয়া ফেস প্যাক অ্যাপ্লাই করে স্কিনটা কিভাবে ময়শ্চারাইজ করা যায় সেই দিকটা খেয়াল রাখা। এইভাবেই কিন্তু আগে থেকে স্কিনটাকে তৈরি করতে হবে, এবং নিজে না পারলে অবশ্যই পার্লারে এসে স্কিনটাকে কেয়ার করে স্কিনটা মানে ঠিক করতে হবে। তাহলেই মানে ভেতর থেকে যে সৌন্দর্যটা মেকআপের পরে এটা পুরো পরিপূর্ণ হয়ে আসবে। কারণ আপনার স্কিনে যদি অনেক দাগ থাকে, পিম্পলস থাকে, সেক্ষেত্রে আমাকে অনেক চড়া মেকআপ দিতে হবে, তখন মানে দেখলেই মনে হবে যে অনেক মেকআপ করেছে, আর্টিফিশিয়াল, ভালো দেখাচ্ছে না। মানে এই জন্যই বলছি যে যদি আগে থেকে স্কিনটা মানে করা, আপনার স্কিনের কালার ডার্ক এটা কোনো ম্যাটার না। হ্যাঁ, আপনার স্কিনে যেন পিম্পলস না থাকে, বা র্যাশ না থাকে, বা হোয়াইটেস ব্ল্যাকেস না থাকে, সেটা কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট মেকআপ করার সময়। কারণ মেকআপ দিলে ওটা আরও ফুটে উঠে। ব্ল্যাক, যেমন অনেকে থ্রেডিং করতে চায় না, হ্যাঁ, থ্রেডিংটা করতে চায় না, বেবি হেয়ার, প্রচণ্ড বেবি হেয়ার থাকে, যেটা কিন্তু মেকআপ না করা পর্যন্ত বোঝা যায় না। সেই জন্য পার্লারে এসে বিউটিশিয়ানদেরকে দেখিয়ে বলতে হবে যে আমারটা এটা রিমুভ করতে হবে কিনা। যদি তারা বলে যে হ্যাঁ রিমুভ করতে হবে, অবশ্যই একটু রিমুভ করে নিলে একদম ফ্ললেস মেকআপ আসবে। সেক্ষেত্রে মেকআপটা সুন্দর আসার জন্য অবশ্যই স্কিনটা সুন্দর হওয়া অনেক বেশি। অবশ্যই, আমি এটাই বলছি। জি, আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে একটা সময় ছিল যখন অনেক লেয়ার মেকআপ করা হতো, অনেক বেশি মেকআপ করা হতো, বোঝা যেত যে হ্যাঁ এটা মেকআপ করাই। এখন কিন্তু আমাদের মেকআপে অনেক চেঞ্জ এসেছে, এবং আগে দেখা যেত সেই একই রকম মেরুন শেড ইউজ করা হচ্ছে বা গোল্ডেন ইউজ করা হচ্ছে। তো এখন জানতে চাই আপনার কাছে যে এখন আসলে যে চেঞ্জগুলো এসেছে সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের শেড বা কি ধরনের লিপস্টিকের শেডগুলো ইউজ করেন? এখন বেশিরভাগই চলছে পাকিস্তানি বেস মেকআপ, যেটা সবাই বলে যে একদম নুড মেকআপ চাই, নো মেকআপ লুক, তারপর গ্লাস স্কিন, হ্যাঁ, এই জিনিসগুলো, এই টাইপের মেকআপগুলো বেশি চাই। আগে যেমন অনেকে হেভি আইল্যাশ পরা হতো, এখন একদম হালকা আইল্যাশ চায় ব্রাইডরা, এবং ব্রাইডরা অনেক কনসাস, এখন তারা নিজেরাই অনেক কনসাস, তারা অনেক হেভি আইল্যাশ পরে না, হেভি মেকআপ চায় না। এবং এখন যেটা হয় যে লাইট লিপস্টিক, লাইট শ্যাডো, বা চোখ যদি খুব আগাগোড়াই এটা যে যদিও সিস্টেমটা ছিল যে চোখ যদি অনেক হালকা, চোখ যদি হেভি হয় লিপটা লাইট, আর এখন চোখটা যদি লাইট হয় লিপটা অনেক ডার্ক করা হয়। তো সেক্ষেত্রে আবার এখন আবার এটাও হচ্ছে যে চোখটাও লাইট, লিপটাও মোটামুটি একটা কালার। হ্যাঁ, এই মেকআপগুলো এখন বেশি চলছে, যে অনেক মেকআপ না, এবং শ্যাডো তো অবশ্যই মেরুন হবে না, গোল্ডেন হবে না, অবশ্যই হবে না। গোল্ডেনটা কিছুটা হয়, কপার টোনটা, বাট ওখানে বেশিরভাগ ব্রাউন, তারপরে কপার শেড চোখে, এটাই বেশি চলে। এবং লিপস্টিকটাও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রেড ব্রাইডরা চায় না, একটু লাইট কালারগুলাই তারা বেশি পছন্দ করে থাকে, বেশি প্রেফার করে থাকি। জি, এখন একটু স্কিন কেয়ার নিয়ে কথা বলি। স্কিনের বিষয়টা আমরা শুরু থেকেই বলে আসছি যে স্কিনটা যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে মেকআপটা আসলে সুন্দর লাগে, বা অনেক ক্ষেত্রে অনেক অল্প মেকআপ ইউজ করলেও তখন দেখতে অনেক সুন্দর, ফ্ললেস মনে হয়। সো স্কিনের কিন্তু এখন দেখা যাচ্ছে যে পলিউশন বলেন, আমাদের লাইফস্টাইল বলেন, বা যে কোনো কারণে স্কিনের নানান ধরনের সমস্যা রয়েছে। স্পেশালি ইদানিং মেয়েরা বেশি ভুগছে ড্রাই স্কিনের প্রবলেম নিয়ে, বা অনেকের দেখা যাচ্ছে টি জোনটা অনেক বেশি অয়েলি। সো এই ধরনের স্কিন কনসার্নে আসলে কি ধরনের স্কিন কেয়ার হতে পারে?
যাদের ড্রাই স্কিন বাসায় অবশ্যই একটু তারা খুব ভালো মানের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে একদম নিয়মিত। রাতে অবশ্যই স্কিনটা ক্লিন করে ময়শ্চারাইজার মাস্ট তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং বাসায় যদি তারা সপ্তাহে অন্তত 2 বা 3 বার ফেস প্যাক অ্যাপ্লাই করে সেটা করলেও খুব ভালো হবে। এবং ড্রাই স্কিনের জন্য যে ফেস প্যাকগুলা মানে ভালো সেই ধরনের ফেস প্যাকগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে। এবং যেটা বললাম যে বাসায় হয় না যে দেখা যাচ্ছে বাসায় কিন্তু আমাদের দুধের সরটা থাকেই, মধু থাকে, টক দই থাকে, হ্যাঁ, এই দেখা যাচ্ছে এইগুলা দিয়ে বা একটু পাকা কলা মিক্সড করেও কিন্তু একটা ড্রাই স্কিনের জন্য ফেস প্যাক আমরা তৈরি করতে পারি, করে পুরো স্কিনে অ্যাপ্লাই করে 15 মিনিট রেখে মাসাজ করে তুলে ফেলতে পারি। তারপরে মুখটা ভালো করে ক্লিন করে একটা আইস দিয়ে দেন রাতে আমরা একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তাহলেই দেখা যাচ্ছে ড্রাই স্কিন অনেক ভালো থাকবে। আর দেখা যাচ্ছে যে সে তার কাছে যদি ময়শ্চারাইজার না থাকে সেক্ষেত্রে যদি সে একটু অলিভ অয়েল অ্যাপ্লাই করে এটা তো ড্রাই স্কিনটা অনেক ভালো থাকবে। অয়েল ইউজ করলে আবার অনেকের পিম্পল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে আসলে কি করবেন? সেটা হচ্ছে ড্রাই স্কিনে কখনোই আপনি যতই অয়েল অ্যাপ্লাই করেন ড্রাই স্কিনে কখনোই আপনার খুব সহজে পিম্পলস আসে না। বাট পিম্পলসটা আসেই হচ্ছে সেনসিটিভ স্কিনে বা যেগুলো অয়েলি স্কিন সেগুলোতেই পিম্পলসটা আসে। আচ্ছা, তো মেকআপ করার ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন, যাদের টি জোনটা অনেক বেশি অয়েলি হয়ে থাকে, তাদের দেখা যায় মেকআপটা সেই জায়গাটাতে ভেসে থাকে। সো মেকআপ করার আগে এই অয়েলটা কন্ট্রোল করার জন্য আসলে কি করণীয়? ওই যে বললাম যে প্রথমে স্কিনটা ক্লিন করতে হবে, টোনার অ্যাপ্লাই করতে হবে, টোনারে অনেকটা আপনার অয়েল কন্ট্রোল হয়ে যায়, দেন আইস কিউব দিতে হবে, এরপরে ময়শ্চারাইজারটা এখানে সেখানে অল্প পরিমাণ দিতে হবে এবং প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। সিলিকন বেস প্রাইমার আছে সেগুলো অ্যাপ্লাই করলে অনেক সময় গ্রন্থিগুলো অফ থাকে, সেই ক্ষেত্রে কিছু সময়ের জন্য আপনার অয়েল কন্ট্রোল হয়ে থাকে সেই জায়গাগুলোয়। ধন্যবাদ আপনাকে। এখন কিন্তু আরেকটা সমস্যাও অনেক ফেস করছে মানুষ, সেটা হচ্ছে পিগমেন্টেশন বা মেলাজমার প্রবলেমটা। এটার কি আসলে কোনো প্রতিকার রয়েছে কিনা? পিগমেন্টেশন প্রথমে হতেই যদি নিয়মিত ফেস প্যাক অ্যাপ্লাই করে যত্ন করে তাহলে চলে যায়, বাট ডার্ক হয়ে গেলে আর পিগমেন্টেশন তো অনেক কারণে হয়, অনেক সময় হয় আবার অটো দেখা যাচ্ছে সেটা চলে যায়, আবার অনেক সময় যত্ন করলেও চলে যায়। কিন্তু সহজে কিন্তু পিগমেন্টেশনটা স্কিনের অনেক ভেতর থেকে হয়, তো সেজন্য খুব সহজে কিন্তু এটা যেতে চায় না। সেজন্য বলবো এটা প্রথমে অল্প দেখা দিতেই অবশ্যই যদি আপনারা মানে বা নিয়মিত ক্লিন করে রাখে, সানস্ক্রিন অ্যাপ্লাই করে তাহলে কিন্তু পিগমেন্টেশনগুলো আসে না। এটা কিন্তু না প্রতিদিন আপনার নিজেকে একটু হলেও যত্ন করতে হবে। যে আপনার সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করবেন তখনই দেখবেন যে আপনার স্কিন একটু কেয়ার নিতে হবে আপনার নিজেকে নিজের, যে একটু কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা। তাহলে সাথে সাথে যদি আপনারা সেটার ব্যবস্থা নেন এটা কিন্তু মানে সেই জিনিসগুলো হয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা পিম্পলস দেখা গেল, সাথে সাথে জায়গাটা ক্লিন করে একটু আইস দিয়ে দিতে পারেন। হ্যাঁ, বা মানে ওটা রিমুভ করার জন্য বা ওটা বসে যায় যেন সেজন্য আপনি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করতে পারেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট ছোট দাগ দেখা যাচ্ছে, তার মানে আমার একটু মাসাজ নেওয়া দরকার, একটু পিগমেন্ট ফেশিয়াল করা দরকার, বা বাসায় কোনো ঘরোয়া প্যাক অ্যাপ্লাই করা দরকার স্কিনে করে, তাহলে খুব অল্পতেই সেটা কিন্তু সেরে যাবে। কিন্তু আপনি ডে বাই ডে নিজের দিকে খেয়ালই করছেন না, অফিসে চলে যাচ্ছেন বা বাসা নিয়ে বিজি বা সব কিছু নিয়ে বিজি, নিজেকে সময় দিচ্ছে না, তাহলে তো এগুলো বাড়বে বা প্রবলেমটা হবেই। সেজন্য মানে যে কোনো প্রবলেম অল্প থাকতেই সেটা আমি বলি যে কেয়ার করা ভালো। মানে স্কিন কেয়ারের বিষয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে একেবারে সাথে সাথেই সলিউশনের কিছু নেই, এটা একটা লং টার্ম প্রসেস এবং রেগুলার মেইনটেইন করতে হবে। অবশ্যই প্রতিদিন নিজেকে গ্লাসে চেক করতে হবে যে একটু মানে মানে কি অবস্থা আর কি, হ্যাঁ, এটা দেখে নিজের ইয়েটা করে ফেলতে হবে। সেক্ষেত্রে নিজেরা বাসায় না পারলে পার্লারে তো আসতেই হবে, এইটাই। আর বাসায় পারলে তো এখন তো অনেক ঘরোয়া ফেস প্যাক আছে, সে অ্যাপ্লাই করে নিজেকে ঠিক করে নিতে পারে। ধন্যবাদ আপনাকে। হেয়ার নিয়ে একটু কথা বলতে চাই এবং সব থেকে বড় কনসার্ন, এখন সবার কনসার্ন, আমার কাছে মনে হয় যে 90 বা 99% মানুষেরই কিন্তু এই প্রবলেমটা, সেটা হচ্ছে হেয়ার ফল। সো হেয়ার ফল অনেক ধরনের কারণেই হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি কি ধরনের রেমেডি বা সলিউশন যদি আমরা ইউজ করি তাহলে হেয়ার ফলটা একটু কমানো সম্ভব হয়?
হ্যাঁ, আমি বলবো যে অনেকে হেয়ার ফল কমানোর জন্য হেনা অ্যাপ্লাই করে থাকে, কিন্তু হেনা অ্যাপ্লাই যেটা প্রবলেম হয়, হেনাতে কিন্তু মানে মেহেদি বাটাটা, এটাতে যেটা হয় যে চুল পড়া বন্ধ হয় ঠিকই, কিন্তু আপনি যদি কখনো মনে করেন হেয়ার কালার করবেন বা আপনি রিবন্ডিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটা প্রবলেম করবে, আপনার রিবন্ডিংটা পারফেক্ট আসবে না, চুলটা ফুলে যাবে, তারপর আপনার হেয়ার কালার যেটা আপনি চাচ্ছেন সেই এক্স্যাক্ট কালারটা আপনার হেয়ারে আসবে না। সেই জন্য বলবো যে হেয়ার কালারের ক্ষেত্রে হেনাটা যদিও ভালো, চায়ের লিকার ভালো, কফিটা ভালো, বাট আপনি চুলে অবশ্যই সপ্তাহে অন্তত 1-2 বার করে আপনি সপ্তাহে পেঁয়াজের রসটা দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজের রসে আপনার চুল পড়াটা বন্ধ হবে। মানে খুব শর্ট যেটা বলতে বলেন, সেজন্য এটা বললাম যে পেঁয়াজের রসে কিন্তু চুল পড়া বন্ধ হয়, এটাই আর কি। এবং অনেক সময় দেখা যায় যে যেটা আপনি বললেন যে পার্লারের যে ট্রিটমেন্টগুলো রয়েছে, রিবন্ডিং বা ডিপ শাইনিং বা কেরাটিন প্লাস কালার, এগুলো করার পর কিন্তু চুলটা অনেক রাফ হয়ে যায় অনেক সময়। সো সেই রাফনেসটা কাটানোর জন্য আসলে কি করা যায়, বা কোন প্রোডাক্টটা আসলে এই জিনিসগুলো করার পর ইউজ করা উচিত না? রাফনেস কাটানোর জন্য আপনি বাসায় যেটা করতে পারেন, বাসায় আপনি সারা রাত মেথিটা ভিজিয়ে রেখে মেথি পেস্ট করে পুরো চুলে আগে হট অয়েল মাসাজ করে নিয়ে মেথি অ্যাপ্লাই করলেন। আপনার অ্যালোভেরার যে ইয়েটা সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন মেথির সাথে, চুলটা অনেক সিল্কি শাইনি হবে। এবং অবশ্যই চুলটা ভালো করে ক্লিন করে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অনেকে কন্ডিশনারটা অ্যাপ্লাই করতে চায় না, বলে যে চুল পড়ে যায়, কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। কন্ডিশনার কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বললেন যে যেটা করতে হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে যারা বাসায় করতে পারবে না, পার্লারে এসে অনেক ইজি ওয়ে আছে, স্পা আছে, ভালো ভালো হেয়ার স্পা করলে আপনার চুলের ড্যামেজটা অবশ্যই রিমুভ হয়ে যাবে, একদম ড্যামেজ থাকবে না। এই জন্য আমরা বলি মাসে অন্তত 2 বার মানে হেয়ার স্পাটা করলে চুলটা খুব ভালো থাকে। আর যেটা বলেন যে যেই জিনিসগুলো অ্যাপ্লাই করা উচিত না কালার করার পরে অবশ্যই মেহেদিটা অ্যাপ্লাই করা উচিত না, আমলা অ্যাপ্লাই করা উচিত না, এগুলোতে চুলগুলো রাফ হয়ে যায়, মানে চুলের যে গ্লেজটা সেটাও নষ্ট হয়ে যায়। মানে রাফ কোনো কিছু হেয়ারে অ্যাপ্লাই করা যায় না, জাস্ট স্মুথ দেখা যাচ্ছে যেটা বললাম মেথি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এবং চুল পড়া বন্ধ হওয়ার জন্য যেটা বললাম যে পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করতে পারেন মানে চুল পড়ার ক্ষেত্রে। এই জিনিসগুলো শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করার, অনলি স্ক্যাল্পে, পুরো হেয়ারে না। হ্যাঁ, এবং মাস্ট চুল কালার করলে অবশ্যই একটা সিরামও অ্যাপ্লাই করতে হয় ভেজা চুলে, তাহলে চুল অনেক সময় জোট, অনেকের বলে না যে আমার চুলটা কালার করার পর অনেক জোট লেগে যাচ্ছে, একটু ড্রাই হয়ে যায় চুলটা, সেক্ষেত্রে যদি আপনি পার্লারের সাথে কথা বলে শ্যাম্পু কন্ডিশনার নিয়ে নিতে পারেন, নিয়ে আপনি একটা সিরাম অ্যাপ্লাই করতে পারেন। সিরাম এখন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে, সিরামটা কয়েক ড্রপ হাতে নিয়ে ম্যাসেজ করে ভেজা চুলে দিয়ে চুলটা শুকিয়ে গেলে কিন্তু আপনার চুলটা রাফনেসটা কেটে যাবে এবং চুলের যে ঝরঝরা ভাবটা সেটা ফেরত আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। সেই সাথে কেউ যদি প্রোটিন ট্রিটমেন্টটা করতে চায় সেটাও তো করতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রোটিন ট্রিটমেন্টও করতে পারে, বাসায় প্রোটিন ট্রিটমেন্ট করতে পারে, পার্লারে গিয়ে করতে পারে। তো বাসায় যেটা করবে যে ডিম, টক দই, যদি প্রোটিন করতে চায় আগে হট অয়েল মাসাজ করে ডিম টক দই মিক্সড করে ফেটে নিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করলেও কিন্তু আপনার চুলটা সম্পূর্ণ প্রোটিন পাচ্ছে। আপনি প্রোটিন ট্রিটমেন্টটা বাসাতেও করে ফেলতে পারেন। মানে খুব ইজি সলিউশন, আমরা যদি ছোট ছোট বিষয়গুলো মেনটেন করি বা মাথায় রাখি তাহলে বোধহয় আমাদের সুন্দর থাকাটা সম্ভব। হ্যাঁ, অবশ্যই এগুলো, এবং এটা আমি মনে করি প্রত্যেকেরই, যেমন খাওয়া দাওয়া করছে নিজের ভালো লাগার জন্য, নিজের সুস্থ থাকার জন্য, সে সুন্দর একটা ড্রেস পরছে, ঠিক সেরকম সুন্দর একটা ড্রেসের সাথে সাথে সুন্দর ফেসটাও কিন্তু আমাদের দরকার, সুন্দর চুলটাও দরকার। কিন্তু অনেকেই কিন্তু দেখা যাচ্ছে অন্য ক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যয় করছে খাবারের দিকে, ড্রেসের দিকে, কিন্তু অনেক সময় পার্লারের দিকে অনেকে বলে আমি পার্লারে টোটালি যাই না, পার্লারে গেলে দেখা যাচ্ছে আমার প্রবলেম হয় এটা বা সেটা এরকম, বা বুঝতে পারছি না, বা অনেক সময় বাসাতেও তারা যত্ন করে না। আমি বলবো না যে পার্লারে যেতে, বাসাতেও কিন্তু একদমই যত্নটা তারা করে না, কিন্তু আমি বলবো অবশ্যই তাদেরকে বাসায় যত্ন করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমার দর্শকরা বেশ উপকৃত হয়েছেন আজকে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটির জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এত সুন্দর একটা সময় আমাদের সাথে কাটাবার জন্য। এটিএন বাংলার পক্ষ থেকে, লাইফ অ্যান্ড বিউটি টিমের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা। আপনাকেও। দর্শক, আজ এখানেই শেষ করছি আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।